মানুষের একটা স্বাভাবিক অভ্যাস আছে। যখনই আকাশে কোনো উড়োজাহাজ, হেলিকপ্টার বা ছোট বিমান উড়তে দেখে তখনই তারা থেমে যায়, তাকিয়ে থাকে। ঠিক এমনই এক দৃশ্য দেখা গিয়েছিল মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি এলাকায়। সেখানে বিমানবন্দরের কাছেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। হঠাৎই তার নজরে পড়ে আকাশে উড়তে থাকা একটি ছোট বিমান। নিজের মনেই কথা বলতে বলতে সে বলে ওঠে, এই বিমানটা তো একটু ছোট লাগছে, অন্য বিমানের মতো নয়। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে বিমানটি যেখানে বিমানবন্দরের রানওয়ের দিকে যাওয়ার কথা সেখানে না গিয়ে বরং দিক বদলে একটি গ্রামের দিকে এগোচ্ছে। বিমানের উড়ান তখন অস্বাভাবিক, দিক ও গতিতে একটা অদ্ভুত অস্থিরতা, যেন কোনোভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। লোকটা নিজের মনেই ভাবতে থাকে, কোথাও যদি এই বিমানটা গ্রামটার উপর ভেঙে পড়ে। কিন্তু কিছু বোঝার আগেই বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে, গ্রামের দিক থেকে ঘুরে আবার রানওয়ের দিকে আসতে শুরু করে। রানওয়ে তখন খুব কাছেই, মাত্র ১৫০ থেকে ২০০ মিটারের মতো দূরে। ঠিক সেই সময় ঘটে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ বিমানটি কাত হয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই রানওয়ে থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি খাদে আছড়ে পড়ে। সেই ব্যক্তি ছুটে যায় ঘটনাস্থলের দিকে, কি হয়েছে, সামনে কি ঘটছে তা দেখার জন্য। সেখানে গিয়ে সে দেখে ইতিমধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে, পুলিশ আছে, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত। ঠিক তখনই বিমানটি ভেঙে পড়ার পর একের পর এক ৪টি বিকট বিস্ফোরণ হয়। আগুনের বিশাল কুণ্ডলী আকাশে উঠে যায়। লোকজন প্রাণপণে চেষ্টা করে বিমানের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করার। বিমানটি ছোট ছিল, ভেতরে খুব বেশি মানুষও ছিল না, কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে চেষ্টা করেও কাউকে বাঁচানো সম্ভব হয় না। এই ভয়াবহ দুর্ঘটনার খবর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর মূল ধারার সংবাদ মাধ্যমেও তা ছেয়ে যায়। সবচেয়ে বেশি শোকের ছায়া নেমে আসে তখন যখন জানা যায় এই বিমানের ভেতরে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সারা দিন ধরে এই দুর্ঘটনা নিয়েই আলোচনা চলে। কেউ বলে এটি নিছক দুর্ঘটনা, আবার কেউ কেউ একে ষড়যন্ত্র বলেও সন্দেহ প্রকাশ করে। আজকের এই গল্পের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আসলে পুরো ঘটনা কি। তারিখ ২৮ জানুয়ারি ২০২৬, সময় সকাল ৮:১০। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তখন দাঁড়িয়েছিল একটি লিয়ার জেট 45। অপেক্ষা করা হচ্ছিল মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ারের। তিনি এয়ারপোর্টে পৌঁছন, এরপর নিজের নির্ধারিত লিয়ার জেটে উঠে বসেন। সাধারণত যে কোনো বিমান উড্ডয়নের আগে বিমানের ভেতরে থাকা সব যাত্রী ও ক্রুবের পরিচয় এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। ঠিক তেমনি সেদিনও সেই প্রস্তুতি শুরু হয়েছিল, আর এই পুরো দায়িত্বটাই ছিল পাইলটের উপর। সেদিন বিমানের পাইলট ছিলেন সুমিত কুমার। তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, সবাইকে জানাচ্ছি, আমার নাম সুমিত কুমার। আমার সঙ্গে রয়েছেন কেবিন অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি। এছাড়াও বিমানের ভেতরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার সঙ্গে ছিলেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বিদীপ যাদব। সবাই পরিচিত মুখ, তবুও নিয়ম অনুযায়ী যে কোনো বিমান উড্ডয়নের আগে বিমানের ভেতরে থাকা প্রত্যেকের পরিচয় দেওয়া বাধ্যতামূলক। এরপর সময় ঠিক সকাল ৮:১০। লিয়ার জেটটি মুম্বাই থেকে উড়ে যায় বারামতির উদ্দেশ্যে। মোট দূরত্ব প্রায় ২৫৬ কিলোমিটার। বারামতি মহারাষ্ট্রের পুনে জেলার অন্তর্গত। এই বিধানসভা এলাকাতেই একটি ছোট বিমানবন্দর রয়েছে। বিমানবন্দরটি খুব বড় নয়, সব আধুনিক সুযোগ সুবিধাও নেই, কিন্তু ছোট জেট, হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থা রয়েছে। প্রায় ৩৫ মিনিটের যাত্রা তখন প্রায় শেষের পথে। লিয়ার জেট 45 যখন বারামতি বিমানবন্দরের কাছে পৌঁছতে চলেছে, তখন পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানায়, আমরা পৌঁছে গেছি, কিন্তু ভিজিবিলিটি পুরোপুরি পরিষ্কার নয়। প্রায় ২০০০ মিটার পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু রানওয়ে স্পষ্ট দেখা যাচ্ছে না। টাওয়ার থেকে দিক নির্দেশ দেওয়া হয়। এরপর আরও কিছু কথাবার্তা হয়। ঠিক তখনই পাইলট সিদ্ধান্ত নেন বিমানটিকে আবার ঘুরিয়ে একটি বড় চক্কর দেওয়া হবে। কিন্তু সেই চক্কর দেওয়ার পরই হঠাৎ ককপিটে অ্যালার্ম বেজে ওঠে। মানে কিছু একটা গুরুতর সমস্যা তৈরি হয়েছে। পাইলট সঙ্গে সঙ্গে মেডে কল দেন, জানান বিমানে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগেও প্রত্যক্ষদর্শীরা দেখেছিলেন বিমানটি গ্রামের দিক দিয়ে যাওয়ার সময় স্বাভাবিকভাবে উঠছিল না। দিক ও গতি দুটোই ছিল অস্বাভাবিক। এরপর বিমানটি আবার রানওয়ের দিকে ফিরছিল। রানওয়ে তখন মাত্র প্রায় ১৫০ মিটার দূরে। ঠিক সেই মুহূর্তে ২৮ জানুয়ারি ২০২৬ সকাল ৮:৪০ 1 সেকেন্ড একটি সিসিটিভি ক্যামেরায় ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ রেকর্ড হয়ে যায়।
পরপর বিস্ফোরণ, আগুনের বিশাল লেলিয়ান শিখা। বিমানের ভেতরে তখন বসেছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এদিকে বারামতিতে তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন দলীয় কর্মী, পুলিশ ও প্রশাসনের লোকজন। সেদিন তার 4টি রাজনৈতিক সভা করার কথা ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং আশপাশের মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। সবার একটাই চেষ্টা, যদি কাউকে বাঁচানো যায়। কিন্তু বিস্ফোরণের পর আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে কেউই বিমানের কাছে পৌঁছতে পারেনি। চাইলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। দেখতে দেখতে এই খবর সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এরপর মূলধারার সংবাদ মাধ্যমেও ঝড় ওঠে। শেষ পর্যন্ত নিশ্চিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজিত পাওয়ার। তার সঙ্গে আরও 4 জন নিহত হন: পাইলট, কো পাইলট, কেবিন অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি এবং নিরাপত্তারক্ষী বিদীপ যাদব। লিয়ারজেট মূলত ব্যবহার করা হয় ভিআইপি, বড় ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের যাতায়াতের জন্য। এই বিমানে ভ্রমণের খরচ অত্যন্ত বেশি। অজিত পাওয়ার সেদিন যাচ্ছিলেন নির্বাচনী সভার প্রস্তুতির জন্য, মানুষকে জানাতে কোন দলকে ভোট দিতে হবে, কেন দিতে হবে। কিন্তু এই বিমান দুর্ঘটনার পর সারা দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। বিএসআর ভেঞ্চার্স জানায় পাইলটের ছিল প্রায় 16,000 ঘণ্টার অভিজ্ঞতা, কো পাইলটের ছিল 1500 ঘণ্টা। তাদের দাবি, বিমানে কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না। তবুও তদন্ত শুরু হয়। একটি দল যায় দিল্লিতে, বিএসআর ভেঞ্চার্সের অফিসে। অন্য দল পৌঁছায় বারামতিতে, ঘটনাস্থল খতিয়ে দেখতে। সবার একটাই প্রশ্ন, আসলে কি হয়েছিল? এরপর মানুষের কৌতূহল আরও বাড়ে অজিত পাওয়ারের রাজনৈতিক জীবনের দিকে। ৬৬ বছর বয়সে তিনি বারামতি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। নিজেরই ভাইপো যুগেন্দ্র পাওয়ারকে হারিয়েছিলেন প্রায় 18,999 ভোটে। এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর মহারাষ্ট্রে তখন ১৪ জন বিধায়ক ছিলেন। বিজেপি ও শিবসেনার সঙ্গে জোট করে সরকার গঠিত হয়। সেই জোটে ৭ জন মন্ত্রী হন, যার মধ্যে ৬ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী। এইভাবেই দুর্ঘটনার পর মানুষ অজিত পাওয়ারের জীবন, রাজনীতি ও শেষ মুহূর্তের ঘটনা সবকিছু জানতে শুরু করে। অজিত পাওয়ারের স্ত্রী হলেন সুনেত্রা পাওয়ার। তিনি ২০২৪ সালে রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হন। তাদের এক ছেলে পার্থ পাওয়ার। তিনি ২০১৯ সালে মাওয়াল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়েছিলেন, কিন্তু সেই নির্বাচনের পর ধীরে ধীরে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। তাদের আরেক সন্তান জয় পাওয়ার। এই যাত্রায় তার বিমানে ওঠার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি যাননি। এবার আসি পাইলটদের কথায়। এই বিমানের পাইলট ছিলেন সুমিত কাপুর। তার ছিল প্রায় ১৬,০০০ ঘণ্টার বিমান ওড়ানোর অভিজ্ঞতা। বিশেষ করে হাই স্পিড লিয়ারজেট ওড়াতে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তিনি একজন সিনিয়র ও অভিজ্ঞ পাইলট হিসেবে পরিচিত ছিলেন। কো পাইলট ছিলেন শ্যাম বেবি পাঠাক। তিনি একজন আর্মি অফিসারের কন্যা। গোয়ালিয়রের এয়ারফোর্স স্কুলে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল এভিয়েশনে কেরিয়ার গড়া। এরপর তিনি মুম্বাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অ্যারোনটিক্স নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি নিউজিল্যান্ডে যান। ২০১৮ ও ২০১৯ সালে সেখানে ফ্লাইট অপারেশনের সূক্ষ্ম বিষয়গুলো শেখার জন্য। তার কাছে ছিল কমার্শিয়াল পাইলট লাইসেন্স সিপিএল এবং ফ্লাইট ইনস্ট্রাক্টর রেটিংয়ের সার্টিফিকেটও। ২০২২ সালের আগস্ট মাস থেকে তিনি জেট ফ্লাইট অপারেশনের সঙ্গে যুক্ত হন। প্রায় ১৫০০ ঘণ্টা তিনি এই ধরনের বিমান উড়িয়েছিলেন। এবার আসি কেবিন ক্রুদের কথায়। এই বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন পিঙ্কি মালি। তার বয়স ছিল আনুমানিক ২৯ বছর। তিনি উত্তরপ্রদেশের জৌনপুর জেলার একটি গ্রামের বাসিন্দা। তার দাদু গ্রাম ছেড়ে বহু আগেই মুম্বাইয়ে এসে বসবাস শুরু করেন। মুম্বাইয়ের ওর্লি এলাকার কাছাকাছি সেঞ্চুরি মিল অঞ্চলে তাদের পরিবার থাকত। পিঙ্কি মালির ভাই আশিস কুমার মালি, যিনি এনসিবির সঙ্গে যুক্ত ছিলেন। পিঙ্কি পড়াশোনার শুরু থেকেই মেধাবী ছিলেন। তিনি একসময় আন্ধেরিতে কাজ করেছেন। তারপর প্রায় ৬ বছর ধরে চার্টার্ড জেট ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিলেন। ভিভিআইপি যাত্রী, বড় ব্যবসায়ী এবং নামী ব্যক্তিত্বদের সঙ্গে ভ্রমণের সময় তাদের সেবা ও নিরাপত্তার দায়িত্ব সামলাতেন তিনি। এই দুর্ঘটনায় তিনিও প্রাণ হারান। এছাড়াও নিহত হন অজিত পাওয়ারের নিরাপত্তারক্ষী বিদীপ যাদব। তিনি থানে জেলার ভিটাবা এলাকার বাসিন্দা ছিলেন। ২০০৯ সালে তিনি মুম্বাই পুলিশে যোগ দেন। তার পরিবারে রয়েছেন বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। বিদীপ যাদবের মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।
শোক আর কান্নায় পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। এদিকে দেশ জুড়ে শুরু হয় আলোচনা। এটা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নেই আজ গোটা দেশ ভাবছে, কেন ঘটল এই দুর্ঘটনা, কিভাবে ঘটল? বন্ধুরা, এই পুরো ঘটনার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কারোর অনুভূতিতে কষ্ট দেওয়াও নয়। উদ্দেশ্য একটাই, সচেতন করা, সতর্ক করা। এই দুর্ঘটনা যেভাবে ঘটেছে তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।